প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের তৃতীয় বর্ষের অ্যাটমিক স্পেকট্রোমেট্রিক মেথডসের চতুর্থ ক্লাসটি আজকে নিব। তো এটি হচ্ছে তোমাদের কোর্স 361 ইনস্ট্রুমেন্টাল মেথডস অফ অ্যানালাইসিসের একটি চ্যাপ্টার। আজকে যেটা মূলত পড়ানো হবে সেটা হচ্ছে অ্যাটমাইজেশন। ইতিমধ্যেই তোমরা অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোমেট্রি এবং এর ইনস্ট্রুমেন্টেশন, তার সাথে সাথে অ্যাটমিক এমিশন, স্পেশালি যে ফ্লেম এমিশন স্পেকট্রোফটোমেট্রি ছিল, সেগুলোর প্রিন্সিপাল এবং ইনস্ট্রুমেন্টেশন সম্পর্কে জেনেছো। তো ওই অংশগুলোতেই যে মেইন জিনিসটা আমাদের যে স্যাম্পল ছিল, সেই স্যাম্পলের অ্যাটমাইজেশনটা আসলে কিভাবে করা হয় সেটা নিয়ে মূলত আজকের পড়া। তো অ্যাটমাইজেশনের মধ্যে আমরা তিন ধরনের অ্যাটমাইজেশন দেখব: ইলেকট্রোথার্মাল অ্যাটমাইজেশন, হাইড্রাইড ভ্যাপর অ্যাটমাইজেশন, কোল্ড ভ্যাপর অ্যাটমাইজেশন। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটি শুনবে। দেখো, একটু রিকল করি আমরা অ্যাটমিক যদি অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপির প্রিন্সিপালটা যদি আমরা দেখি, তাহলে কি ছিল মূলত? কোনো একটি স্যাম্পল যেটা আমাদের অ্যানালাইসিস করতে হবে অ্যাবজর্পশন স্পেকট্রোফটোমেট্রির মাধ্যমে, সেখানে সেই স্যাম্পলটাকে আসলে নেবুলাইজেশন করে স্প্রেতে পরিণত করা হয়েছিল। তারপরে সেটা ডিসলভেশনের মাধ্যমে গ্যাস অ্যারোসোল, অ্যারোসোল মানে কি, যেটা মানে পার্টিকেল সাইজটা ছোট, এবং সেখান থেকে গ্যাসিয়াস মলিকুলে আসলে কনভার্ট হয়। এই হচ্ছে মানে অ্যাটমে কনভার্ট করা, একটা স্যাম্পলকে অ্যাটমে কনভার্ট হয়ে যায়। দেন সেটা কিন্তু লাইট সোর্সটা ইয়ে করে, যখন অ্যাবজর্ব করে তখন কিন্তু সে গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেটে চলে যায়। তারপরে সেটা অ্যাবজর্পশন স্পেকট্রোফটোমেট্রিতেই হোক, বা সেটা যখন লাইট এমিট করে সেই প্রিন্সিপালেই হোক, সেটার মাধ্যমেই কিন্তু মূলত আমরা কতটুকু লাইট অ্যাবজর্ব করলো বা কতটুকু লাইট রেডিয়েশনটা কমে গেল, মানে অ্যাবজর্ব হলো অথবা সেখান থেকে যে পার্থক্য হলো, সেটার ভিত্তিতেই কিন্তু আসলে ডিটেক্টরে আমরা পিক পাই, এবং তার মাধ্যমে কিন্তু আমরা মৌলগুলোকে শনাক্ত করি। কারণ ইন্ডিভিজুয়াল মৌলগুলোর ক্ষেত্রে কিন্তু যে পিকগুলো, স্পেকট্রাগুলো, সেগুলো কিন্তু আলাদা আলাদা। আচ্ছা, এরকমই প্রিন্সিপাল আরেকটা, এই যে স্যাম্পল এভাবে যদি দেয়া হয়, সেটা ফ্লেমের মাধ্যমে আমরা যদি যেটা ফ্লেম ফটোমেট্রিতে তোমরা দেখেছিলে লাস্ট ক্লাসে, এমিশন স্পেকট্রোস্কোপিতে সেম জিনিস। আসলে এখন আমাদের মানে মূল যেটা জানার বিষয় সেটা হচ্ছে অ্যাটমাইজেশনটা আসলে কিভাবে করা হয়। দেখো, তার আগে আমরা একটু দেখে নেই যে মূল জিনিসটা আসলে কি। মূল জিনিসটাই কিন্তু মানে যখন তুমি তোমার স্যাম্পলটাকে আইডেন্টিফাই করতে চাও, এবং সেটার কিন্তু অবশ্যই লাইটটাকে অ্যাবজর্ব করতে হবে। তো অ্যাবজর্ব করে কিন্তু সে গ্রাউন্ড স্টেট থেকে, এই যে ইলেকট্রন গ্রাউন্ড স্টেট থেকে যখন এক্সাইটেড স্টেটে যায়, তখন আমরা বলি যে অ্যাটমিক এক্সাইটেশন ঘটে। পরে কিন্তু সে যখন আবার ওই এই উচ্চতর স্তর থেকে গ্রাউন্ড স্টেটে ফিরে আসে, তখন কিন্তু আমরা সেটাকে বলতেছি ডি এক্সাইটেশন হলেই কিন্তু সে রেডিয়েট করতে করতে, মানে বিকিরণের মাধ্যমেই কিন্তু সে গ্রাউন্ড স্টেটে ফিরে আসে। এটাই কিন্তু মূল জিনিস আসলে, ওই যে তুমি যে এটাকে অ্যাটমে পরিণত করলা সেটার, এবং তার মাধ্যমেই এই যে ইন্টেন্সিটি, আমরা যে লাইট সোর্সটা ইউজ করলাম, সেটা ইন্টেন্সিটির কম বেশি মাধ্যমে কিন্তু আমরা আসলে আমাদের এই মৌলগুলোকে ডিটেক্ট করে থাকি। দেখো, এখন অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোফটোমিটারে আসলে কি ঘটনাটা ঘটে, এটা খুবই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ সহকারে শুনতে হবে। আচ্ছা, প্রথমে আমাদের যে স্যাম্পল সেটা বলা হয় অ্যাসপিরেটর, এর মাধ্যমে আমরা স্পয়লারে দিব। তারপরে অ্যাসপিরেটর মানে ওই যে নেবুলাইজেশন হয়, যে মানে একটা লিকুইড থেকে সেটাকে স্প্রে করা হলো, স্প্রে করার পরে কিন্তু সে একদম স্প্রে করলে কি হয়, কেমন কুয়াশা কুয়াশা ওরকম একটা জিনিস এসে ফ্লেমের কন্টাক্টে আসে, তারপরে কিন্তু সেটা গ্যাস ফেজে চলে যায়। তো এই হচ্ছে মূল ঘটনা। দেখো এখানে কি কি কিসে পরিণত হয়, প্রথমে ফাইন ড্রপলেটে পরিণত হয়, তারপরে স্মলার ড্রপলেটে পরিণত হয়, দেন লিকুইড গ্যাস অ্যারোসল, যেটা অ্যারোসলের মতো হয়ে যায়। এটা হচ্ছে আমাদের যে স্যাম্পলটাকে আমরা আইডেন্টিফাই করব, সেই স্যাম্পলের সাইজটা। প্রথমে ড্রপলেট থাকে একটা সলিউশনে লিকুইড, স্মলার ড্রপলেটে হয় যে স্পয়লার করলে, তারপরে ফ্লেমে আসলে লিকুইড গ্যাস অ্যারোসল হয়ে যাচ্ছে, তারপরে সুপার স্যাচুরেটেড সলিউশনে পরিণত হচ্ছে, তারপরে সলিড গ্যাস অ্যারোসলে পরিণত হয়ে যায়। আচ্ছা,
এখন দেখো এই যে অ্যাটমাইজেশন মেথড, এটা কিন্তু আসলে অনেক ধরনের। ফ্লেম অ্যাটমাইজেশনের মাধ্যমে হতে পারে অ্যাটমাইজেশন, ইলেকট্রোথার্মাল অ্যাটমাইজেশন হতে পারে, আবার স্পেশালাইজড কিছু কিছু প্রসেসও আছে। এখন আমরা আজকে মূলত দেখব ইলেকট্রোথার্মাল অ্যাটমাইজেশন, যেটা মূলত গ্রাফাইট ফার্নেসে হয়ে থাকে। আর স্পেশালাইজড এর মধ্যে দেখব হাইড্রাইড অ্যাটমাইজেশন আর কোল্ড অ্যাটমাইজেশন। দেখো ইলেকট্রোথার্মাল অ্যাটমাইজেশনটা কি? ইলেকট্রোথার্মাল অ্যাটমাইজার হুইচ ফার্স্ট অ্যাপিয়ার্ড অন দ্য মার্কেট ইন দ্য আর্লি, এটা 1970 সালে আর কি আবিষ্কৃত হয়েছে বা দেখা গেছে। ইট provides enhanced sensitivity, এটা সেন্সিটিভিটি অনেক বেশি, বিকজ এন্টায়ার স্যাম্পল ইজ অ্যাটমাইজড ইন এ শর্ট পিরিয়ড, খুব কম সময়ে আমাদের স্যাম্পল সেটাকে অ্যাটমাইজড করা হয়। আপ টু এ সেকেন্ড অফ টাইম দ্য অ্যাটম উইল বি ইন এ অপটিক্যাল পাথ। গ্রাফাইট ফার্নেসের গঠনটা একটু দেখে নাও। দেখো এই যে গ্রাফাইট ফার্নেস, এখানে ইন্টারনাল গ্যাস ফ্লোটা কিভাবে হয়, এই যে এখান থেকে লাইট বিমটা পাস করা হচ্ছে, এক্সটার্নাল গ্যাস ফ্লো এদিকে দেয়া হচ্ছে, তারপরে এদিক থেকে কিন্তু সেটা অ্যাটমাইজ হয়ে স্পেকট্রোফটোমিটারের দিকে আর কি যাবে। আচ্ছা, এটা মেকানিজমটা আমরা একটু সংক্ষেপে দেখে নিই। এ লিটল ইজ ইভাপোরেটেড ইন লো টেম্পারেচার অ্যান্ড দেন অ্যাজড ইনটু ইন এ হায়ার টেম্পারেচার ইন অ্যান ইলেকট্রিক্যালি হিটেড গ্রাফাইট টিউব। এই যে এটা যেহেতু ইলেকট্রোথার্মাল, তাই ইলেকট্রিক্যালি হিটেড গ্রাফাইট টিউবে আমাদের এই কাজটা সম্পন্ন হচ্ছে। দ্য অ্যাশ ইজ অ্যাটমাইজড, অ্যাশ মানে ছাইমের মতন আর কি, যেটাকে আসলে অ্যাটমে পরিণত করা হচ্ছে কিভাবে? তাহলে 2000 থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খুব কম সময়ে অনেক বেশি তাপমাত্রা, যেটা মানে কারেন্টের সাহায্যে তৈরি করা হচ্ছে। তাহলে দেখো প্রথমে কি হলো, প্রথমে আমাদের বাষ্পীভবনের মাধ্যমে যে জিনিসটা সেটা আসলে অ্যাশে পরিণত করা হলো একদম হাইয়ার টেম্পারেচারে, তারপরে সেটা অ্যাটমে পরিণত হয়। দ্য অ্যাবজর্পশন অর ফ্লোরোসেন্স অফ দ্য অ্যাটমিক ভ্যাপার ইজ দেন মেজার্ড, তারপরে ওই অ্যাবজর্পশনটা আসলে মেজার করা হয়, পরিমাপ করা হয় আর কি। তো গ্রাফাইট ফার্নেস দেখো এই যে এটার একটা সিলিন্ড্রিক্যাল গ্রাফাইট টিউব দেখানো হয়েছে, ওপেনস এট বোথ এন্ডস এন্ড ইট হ্যাজ এ সেন্ট্রাল হোল ফর স্যাম্পল ইন্ট্রোডাকশন, স্যাম্পল দেওয়ার জন্য একটা মানে পুরোপুরি যেন স্যাম্পলটা পাস করতে পারে সেই জন্য একটা মানে টিউবের মতো পুরোটা মিলে একটা গর্ত আছে আর কি, এটা বলা হয়েছে। দ্য টিউব ইজ 5 সেন্টিমিটার লং অ্যান্ড হ্যাজ এ ইন্টারনাল ডায়ামিটার অফ লেস দ্যান 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটারের কম ডায়ামিটার, তার মানে অনেক মানে আর কি ছোট আকৃতির হবে। The graphite tube is fitted into a pair of cylindrical graphite electrical contacts located at the two ends of the tube. These contacts are held in a water-cooled metal housing. দেখো two inert gas streams are provided, দুইটা inert gas এখানে প্রোভাইড করা হয়। কেন করা হচ্ছে? The external streams prevents outside air entering, ওই মানে নিষ্ক্রিয় গ্যাসের যে বাতাসটা দেয়া হচ্ছে, এটার কারণ হচ্ছে যেন বাহিরের কোনো বাতাস ভেতরে আসতে না পারে, কারণ বাহিরের বাতাস আসলে তো স্যাম্পলের সাথে বিক্রিয়া করে ফেলবে। The internal stream flows into the two ends of the tube and out through the central sample port. আচ্ছা, the graphite furnace is having a platform is also made of graphite and is located beneath the sample entrance port. এটা আর কি ওর গঠন বলা হয়েছে। The sample is evaporated, স্যাম্পলটাকে কি করা হয়, ওখানে ইভাপোরেট বাষ্পীভবন করা হয় এবং ছাইয়ে পরিণত করা হয়, অ্যাশড অন দিস প্ল্যাটফর্ম, ওই যে প্ল্যাটফর্মের কথা বলছে সেখানে এটা করা হয়। বাই ইনক্রিজিং দ্য টেম্পারেচার গ্র্যাজুয়ালি, ওই যে 2000 থেকে যে 3000 সেটা আস্তে আস্তে আসলে বাড়ানো হয়, একবারে তো এতটা করা সম্ভব না, তো 2000 থেকে 3000 গ্র্যাজুয়ালি বাড়ানো হয়ে দেন তোমার অ্যাশে পরিণত হলো, তারপরে আসলে অ্যাটমাইজেশন মানে অ্যাটম মানে পরমাণুতে রূপান্তরিত হবে স্যাম্পলটি। তারপরে দেখো ওই যে আমাদের ওইটা স্যাম্পল পরিণত হলো, তারপর লাইট ইন্টেন্সিটি সেটা অ্যাবজর্ব করলো, তারপরে যে ডিটেক্টরে পিক দিবে সেটা এই ধরনের হতে পারে। দেখো টাইপিক্যাল আউটপুট ফর দ্য ডিটারমিনেশন অফ লিড ফ্রম এই যে ক্যান্ড অরেঞ্জ জুসের একটা পরীক্ষা করা হয়েছে, সেখানে এরকম একটা পিক পাওয়া গেছে। যাই হোক, এটা না, এটা জাস্ট একটু দেখানোর জন্য।
At a wavelength at which absorbance or fluorescence occur, the output raises a maximum after a few seconds of ignition, followed by rapid decay back to zero as the atomization products escape into the surroundings. Achha. The change is rapid enough to require a moderately fast data acquisition system. Quantitative determinations are usually based on peak height. তার মানে পিক হাইটের উপরে আসলে ডিপেন্ড করছে যে তুমি এটার যে গুণগত ইয়াটা কিভাবে করবা। অলদো পিক এরিয়া ইজ অলসো ইউজড, এটা মানে ওইটা কোন স্যাম্পল সেটা অনেকভাবেই করা যায়। এখন কেন আমরা ইলেকট্রোথার্মাল অ্যাটমাইজারটা ব্যবহার করব বা এটার পারফরমেন্স কি ধরনের বৈশিষ্ট্য বহন করে আর কি, এটার ইট হ্যাজ এ হাই সেন্সিটিভিটি। আগে বলা হয়েছে এটা সেন্সিটিভিটি খুবই বেশি। ইভেন স্মল ভলিউমস ক্যান বি অ্যাটমাইজড, কারণ এটার স্ট্রাকচারটাই এমন যে খুব কম পরিমাণ স্যাম্পলও যদি থাকে সেটাকে আমরা অ্যাটমে পরিণত করতে পারবো এবং অ্যানালাইসিস করতে পারবো। দ্য স্যাম্পল ভলিউমস বিটুইন 0.5 থেকে 10 মাইক্রোলিটার আর ইউজড, অনেক কম। The electrothermal atomization is the method of choice when flame or plasma atomization provides inadequate detection limit, মানে ফ্লেম এবং প্লাজমা যদি এটা না হয় তখন মানে ইলেকট্রোথার্মালের মাধ্যমেও স্যাম্পলকে আইডেন্টিফাই করা যায়। এখন আমরা দেখি স্পেশালাইজড, আগে দেখা হলো, তো এখানে আমরা দেখব যে হাইড্রাইড অ্যাটমাইজেশনটা কি। This technique provides a method for samples containing arsenic, tin, bismuth, মানে এটা সবকিছুর জন্য না, আর্সেনিক, টিন, বিসমাথ, লেড, সেলেনিয়াম, মানে যে কিছু যে ভারী ধাতু, বিষাক্ত ধাতু আছে সেগুলোর ক্ষেত্রে এই হাইড্রাইড মেথডটা ব্যবহার করা হয়। তো প্রসেসটা কি দেখি আমরা। অ্যাসিডিফাইড অ্যাকুয়াস সলিউশন অফ স্যাম্পল, স্যাম্পলটাকে অ্যাসিডিফাই করা হয় এই জলীয় মানে একটা জলীয় দ্রবণ তৈরি করা হয় আর কি, অ্যাসিডের সাথে মিক্স করে একটা অম্লীয় দ্রবণ তৈরি করা হয়। অ্যাকুয়াস সলিউশন অফ সোডিয়াম বোরোহাইড্রাইড, এই জন্য এটাকে হাইড্রাইড বলা হয়েছে। এবং তার সাথে এই যে সোডিয়াম বোরোহাইড্রাইডের অ্যাকুয়াস সলিউশনটাকে মিক্স করে দেন এটা আসলে চালনা করা হয়। তারপরে আমরা পাই ভোলাটাইল হাইড্রাইড অফ স্যাম্পল, তারপরে এটাকে অ্যাটমে পরিণত করা হয়, এই জন্যই এটা হলো হাইড্রাইড অ্যাটমাইজেশন। আচ্ছা, তাহলে কিভাবে আমরা দেখি। দ্য ভোলাটাইল হাইড্রাইড ইজ সুইপড ইনটু দ্য অ্যাটমাইজেশন চেম্বার বাই অ্যান ইনার্ট গ্যাস, ইনার্ট গ্যাসের সাহায্যে এই ভোলাটাইল স্যাম্পলটাকে আসলে ইয়ার মধ্যে দেওয়া হয়। দেখো এখানে কি বলা হয়েছে, হাইড্রাইড জেনারেটর, এটা কিভাবে কাজ করে। এই যে সলিউশনটা অ্যাসিডিফাই করা হলো, এই যে এই পাম্পের সাহায্যে এদিকে দেয়া হলো, মিক্স করা হলো, এখানে গ্যাস আর লিকুইড অংশটা সেপারেট হয়ে গেল। তারপরে হাইড্রাইড গ্যাসটা এই যে এই অপটিক্যাল সেল, মানে যেখানে ফ্লেমটার কন্টাক্টে যাবে সেভাবে আসলে চলে গেল। এই হচ্ছে হাইড্রাইড জেনারেটর। এরপরে আমরা দেখি কোল্ড ভেপার অ্যাটমাইজেশনটা কিভাবে করা হয়। দিস মেথড ইজ অ্যাপ্লিকেবল টু দ্য ডিটারমিনেশন অফ মার্কারি, শুধুমাত্র মার্কারির ক্ষেত্রে, বিকজ ইট ইজ দ্য অনলি মেটালিক এলিমেন্ট দ্যাট হ্যাজ অ্যান অ্যাপ্রিসিয়েবল ভেপার প্রেশার অ্যাট অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার। The detection of mercury is important because it has toxic effects. আচ্ছা, কোল্ড ভ্যাপার অ্যাটমাইজেশন, আগে বলা হয়েছে যে কোল্ড ভ্যাপার অ্যাটমাইজেশন, হাইড্রাইড অ্যাটমাইজেশন এগুলো আসলে স্পেশাল। যে সকল জিনিস, যেমন মার্কারি, মার্কারি কি একটি বিষাক্ত পদার্থ, এবং মার্কারির কিন্তু একটা চাপ আছে যেটা আসলে রুম টেম্পারেচারে বা একটু কম বেশি হলেই কিন্তু এটা আর এটা চেঞ্জ হয়ে যেতে পারে। এই কারণে কোল্ড ভেপার অ্যাটমাইজেশনের মাধ্যমে মার্কারি ডিটেকশনের ক্ষেত্রে এই পদ্ধতিটা ব্যবহার করা হয়। মার্কারি ক্যান বি এস্টিমেটেড অ্যাট 253.7 ন্যানোমিটার। আচ্ছা, কোল্ড ভেপার অ্যাটমাইজেশনের প্রসেসটা আমরা একটু দেখে নেই। এই হচ্ছে রিঅ্যাকশন ভেসেল, এদিক দিয়ে বাতাস দেয়া হচ্ছে, তো কোল্ড ভেপারটা আর কি দেয়া হচ্ছে, দেন আবার এটা মার্কারিটাকে শুকানো হচ্ছে, তারপরে কোয়ার্টজ সেলের মাধ্যমে আসলে গিয়ে এই লাইট পাত মানে লাইটের কন্টাক্টে আসতেছে। The mercury is converted to মার্কারি 2+ আয়নে পরিণত করা হয়। এখানে আসলে অ্যাটমাইজেশন বলতে আয়নে পরিণত করা হয় বাই অক্সিডাইজিং মিক্সচার অফ নাইট্রিক অ্যাসিড এন্ড সালফিউরিক অ্যাসিড ফলোড বাই রিডাকশন অফ মার্কারি 2+ উইথ স্ট্যানাস ক্লোরাইড।
The elemental mercury is then swept into long absorption tube. এই যে লং, এখানে একটা absorption টিউব দেওয়া হয়েছে, টিউব বাই বাবলিং স্ট্রিম অফ ইনার্ট গ্যাস, মানে ইনার্ট গ্যাসের প্রেসারে সেটা আসলে এই অ্যাবজর্পশন টিউবের মধ্যে চালনা করা হয়। তারপরে সেটা এই মার্কারি 2+ আয়নে পরিণত হয়, তারপরে সেটা আসলে ফ্লেমের কন্ট্যাক্টে যায় এবং লাইট অ্যাবজর্পশন করে তারপরে সেটার পিক দেখে সেটাকে আসলে ডিটারমাইন করা হয়। তো এই ছিল আজকে আমাদের অ্যাটোমাইজেশনের উপরে ক্লাস। আশা করি তোমরা অ্যাটোমাইজেশন সম্পর্কে ধারণা পেয়েছো এবং কেন অ্যাটোমাইজেশন করা হচ্ছে, কোন কোন পদ্ধতিতে করা হচ্ছে সেগুলো বুঝতে পেরেছো। তোমরা সবাই অনেক ভালো থাকবা। ধন্যবাদ সবাইকে।